সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা আজ থিওরি অফ ইভলিউশন বা বিবর্তন তত্ত্ব নিয়ে আলোচনা করব। বিবর্তন হলো কোনো সরল বস্তু থেকে, কোনো পরমাণু বা কণিকা থেকে কোনো জটিল যৌগিক পদার্থ বা কোনো প্রাণীর যে উৎপত্তি, ধাপে ধাপে যে উৎপত্তি হয় তাকে বিবর্তন বলা হয়। বিবর্তন একটি সামগ্রিক প্রক্রিয়া। মহাবিশ্বের শুরুতে বিবর্তন হয়েছে, পৃথিবীর সৃষ্টিতে বিবর্তন হয়েছে, পৃথিবীতে যে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ সৃষ্টি হয়েছে তাতেও বিবর্তন হয়েছে, মানুষের সৃষ্টিতে বিবর্তন হয়েছে। এই সকল বস্তু বা প্রাণীর ধাপে ধাপে সৃষ্টি হওয়ার যে প্রক্রিয়া তাকে বিবর্তন বলা হয়। প্রাচীন কাল থেকে বিবর্তন সম্পর্কে মানুষ চিন্তা ভাবনা করেছে। পবিত্র কোরআনে সৃষ্টির এই বিবর্তনিক প্রক্রিয়ার কথা বলা হয়েছে। তবে আধুনিক বিবর্তন সম্পর্কে সর্বপ্রথম আলোকপাত করেন চার্লস ডারউইন, ব্রিটিশ জীববিজ্ঞানী, প্রকৃতি বিজ্ঞানী চার্লস ডারউইন। তিনি পৃথিবীর অনেকগুলি দ্বীপ, পুঞ্জ, মহাদেশ ভ্রমণ করে সেখানকার প্রাণীদের বৈশিষ্ট্য, জীবনযাত্রা, কালচার পর্যবেক্ষণ করে একটি গ্রন্থ প্রণয়ন করেন, যেটি ছিল অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ন্যাচারাল সিলেকশন এটি চার্লস ডারউইনের একটি প্রস্তাব। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে প্রজাতি, উদ্ভিদ বা প্রাণী প্রজাতিগুলি সিলেকশন করা হয়েছে, যাদের ফিটনেস বেশি তারাই প্রকৃতিতে খাপ খাইয়ে চলতে পেরেছে, তারাই টিকে রয়েছে। এটি ডারউইনের একটি প্রস্তাব। প্রাকৃতিক নির্বাচন সম্পর্কে বর্তমানে বিজ্ঞানীরা তেমন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই। ডারউইন বাহ্যিক বৈশিষ্ট্য, উদ্ভিদ এবং প্রাণীদের বাহ্যিক বৈশিষ্ট্য দেখেই তার এই আইডিয়াটি প্রকাশ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি, ডিএনএ, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এই সমস্ত বিষয় আবিষ্কার হওয়ার পর তার যে ন্যাচারাল সিলেকশন বিষয়টি, এটি একটি হাস্যকর এবং একটি অসম্ভব বিষয় হয়ে দাঁড়ায়। তবে বিবর্তন প্রক্রিয়াটি সেটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। বিবর্তন সম্পর্কে অনেক প্রমাণ বিজ্ঞানীরা প্রকৃতিতে পর্যবেক্ষণ করেছেন, অনেক প্রমাণ তারা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন। সবগুলি প্রমাণ একত্রিত করলে বোঝা যায় যে সরলতম অণু পরমাণু থেকে জটিল যৌগ পদার্থ, সেখান থেকে উদ্ভিদ এবং প্রাণীকোষের সৃষ্টি হয়ে শেষ পর্যন্ত উচ্চতর প্রাণী এবং মানুষের সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়াটি শুধু যে আধুনিক বিজ্ঞান দ্বারাই প্রমাণ করা যায় তা নয়,
পবিত্র কোরআনে বিবর্তন সম্পর্কে অনেক আয়াত রয়েছে। 1400 বছর পূর্বে আমাদের বর্তমান সময়ের মতো বৈজ্ঞানিক বিষয়াদি মানুষের জানা ছিল না, তারপরও ওই কালের আইডিয়া অনুযায়ী, ধারণা অনুযায়ী মানুষের সৃষ্টি সম্পর্কে, প্রাণীদের সৃষ্টি সম্পর্কে যা বলা হয়েছে সেটি বিবর্তনকে সমর্থন করে। তবে বিবর্তন হয়েছে আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী। এই মহাবিশ্বের প্রতিটি বস্তুর উপর, প্রতিটি পদার্থের উপর আল্লাহর যে ক্ষমতা এবং আল্লাহর যে ইচ্ছা, সেই অনুযায়ী বিবর্তন হয়েছে। আল্লাহ নির্বাচন করেছেন প্রকৃতিতে কারা টিকে থাকবে, কারা তার সৃষ্টি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, সেটি আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটি প্রকৃতি দ্বারা নির্বাচন করা সম্ভব নয়। যেমন পবিত্র কোরআনে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে, ওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। অবিশ্বাসীরা দেখে না যে মহাবিশ্ব, আকাশসমূহ এবং পৃথিবী একত্রিত অবস্থায় ছিল, তারপর সেগুলোকে আমি পৃথক করে দিয়েছি, আর সকল জীবন্ত বস্তুকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। পবিত্র কোরআনের এই আয়াত থেকে আমরা বিগ ব্যাং থিওরি বা মহাবিশ্ব সৃষ্টির যে বিরাট বিস্ফোরণ তত্ত্ব, তার ইঙ্গিত পাই। বিজ্ঞানীরা মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বলেন যে আদিতে এই মহাবিশ্ব একটি ক্ষুদ্র বস্তুতে একীভূত অবস্থায় ছিল। সেটি প্রথম বিস্ফোরিত হয়। সেটি একটি অতি ঘন এবং উত্তপ্ত বস্তু ছিল এবং সেখানে প্রথম সময় সৃষ্টি হয়, স্থান সৃষ্টি হয়। এর পূর্বে সময় ছিল না, স্থানও ছিল না এই মহাবিশ্বে। স্পেস টাইম কন্টিনিউয়াম সেটি সৃষ্টি হয়। প্রথমে অতি সরল কণিকা যেমন লেপটন এবং হেড্রন সৃষ্টি হয়। সে অতি সরল কণিকাগুলির মধ্যে বহু কোটি বছর রিঅ্যাকশনের পর, ক্রিয়া বিক্রিয়া হওয়ার পর স্থায়ী স্থায়ী কণিকা সৃষ্টি হয়, যেমন প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। হাইড্রোজেন থেকে পরে হিলিয়াম সৃষ্টি হয়, হিলিয়াম থেকে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি সৃষ্টি হয়। তারপর গ্যাস থেকে নীহারিকা থেকে নক্ষত্র এবং ছায়াপথ সৃষ্টি হয়। এর নক্ষত্রগুলির চতুর্দিকে আবার গ্রহ, উপগ্রহ সৃষ্টি হয়। এভাবে মহাবিশ্বের সৃষ্টি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় বিগ ব্যাং থিওরি, যেটি পবিত্র কোরআনের আমরা যে আয়াত পাঠ করলাম তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তারপর পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে যে পৃথিবী প্রথম একটি গ্যাসীয় পিণ্ড ছিল। এটি সূর্যের একটি অংশ ছিল বা কোনো সুপারনোভা থেকে এটি উৎপত্তি হয়ে সূর্যের চারদিকে ঘুরতে থাকে। সূর্যের তাপ থেকে দূরে সরে গিয়ে সেই পৃথিবী গ্রহ, অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর সৃষ্টি হয় এবং পৃথিবী সূর্য থেকে দূরে চলে যাওয়া সেটি কালক্রমে ঠান্ডা হতে থাকে।
পৃথিবীর যে গ্যাসীয় বস্তু, বাষ্পীয় বস্তু সেগুলো উপরের দিকে উঠে আসে, বায়ুমণ্ডল তৈরি করে, এবং শক্ত এবং তরল বস্তু নিচের দিকে একীভূত হয়ে কঠিন পদার্থ, কঠিন বস্তু তৈরি করে। বায়বীয় বস্তু ঘনীভূত হয়ে সেখানে মেঘের সৃষ্টি হয়। সেই মেঘ থেকে কোটি কোটি বছর ধরে বৃষ্টিপাত হয়, ফলে পৃথিবী আরো ঠান্ডা হয়। বৃষ্টিপাত হতে হতে জলাশয় সৃষ্টি হয়, সমুদ্র, নদ নদী সৃষ্টি হয়, এবং সেখানে প্রাণের উৎপত্তি হয়। এককোষী একটি জীবের এককোষী একটি ডিএনএ, সেলফ রেপ্লিকেটিং ডিএনএ, সেলফ ডিভাইডিং ডিএনএ সৃষ্টি হয়। সেই ডিএনএ থেকে একটি জীবকোষ সৃষ্টি হয়, সেটি আবার ডিভাইডেড হয়ে বহুকোষী প্রাণীর সৃষ্টি হয়, বহুকোষী উদ্ভিদের সৃষ্টি হয়। এই সৃষ্টি জগতের আদিতে সেই সেলফ রেপ্লিকেটিং ডিএনএ থেকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ সৃষ্টি হয়। এই সৃষ্টি প্রক্রিয়াটি ধাপে ধাপে সংগঠিত হয়। এই জন্য পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়াজালনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। এই পৃথিবী সৃষ্টি করার পর যে বৃষ্টিপাত হয়েছে কোটি কোটি বছর ধরে, সেই পানি থেকে আল্লাহ পাক জীবনের উৎপত্তি করলেন। বিজ্ঞানীরা এই বিষয়টি পবিত্র কোরআনে বর্ণিত 1400 বছর পূর্বে যে বিষয়টি বর্ণিত হয়েছে, বর্তমানে বিজ্ঞানীরা গবেষণা করে এই বিষয়টি আবিষ্কার করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া খালাকনাকুম আতওয়ারান ওয়াল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতান ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারওয়ারিন মাকিন। আল্লাহ মানুষকে ধাপে ধাপে, স্তরে স্তরে, পর্যায়ক্রমে সৃষ্টি করেছেন। আল্লাহু আম্বাতাকুম মিনাল আরদি নাবাতান। আল্লাহ মানুষকে মাটি থেকে উদ্ভিদের মতোই অঙ্কুরিত করেছেন। আল্লাহ মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন। তারপর সেই মানুষকে বীর্যরূপে জরায়ুতে সুরক্ষিত স্থানে স্থাপন করেছেন। এ সকল আয়াত থেকে বোঝা যায় যে মানব জাতি আল্লাহ পাকের নির্দেশে একটি বিবর্তনীয় প্রক্রিয়ায় ধাপে ধাপে নিম্নতর স্তর থেকে উচ্চতর স্তরে উন্নীত হয়েছে, শেষ পর্যন্ত মানুষের উৎপত্তি হয়েছে। এ সম্পর্কে বিজ্ঞানীরা, বিশেষ করে জীববিজ্ঞানীরা, বায়োলজিক্যাল ইভলিউশন বা জৈবিক বিবর্তন সম্পর্কে বহু প্রমাণ সংগ্রহ করেছেন। তার মধ্যে প্রধান প্রমাণগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে প্রমাণটি উল্লেখ করা হয় সেটি হলো জীবাশ্ম রেকর্ড বা ফসিল রেকর্ড। অতি প্রাচীন কাল থেকে পৃথিবীতে জীবজগৎ বা উদ্ভিদ জগৎ সৃষ্টির পর তাদের যে ধ্বংসাবশেষ, সেগুলি মাটির নিচে স্তরে স্তরে সাজানো রয়েছে। ভূতাত্ত্বিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা এগুলি আবিষ্কার করেছেন। এগুলিকে জীবাশ্ম বা ফসিল বলা হয়। প্রাণীদের ফসিল পাওয়া গেছে, উদ্ভিদেরও ফসিল পাওয়া গেছে। সেগুলি বিন্যাস করে দেখা যায় যে নিম্নতর স্তর থেকে উচ্চ স্তরে উদ্ভিদ এবং প্রাণী জগতের বিকাশ ঘটেছে। এটি বিবর্তনের একটি শক্তিশালী প্রমাণ। তারপর ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা বিবর্তনের আরেকটি শক্তিশালী প্রমাণ। উদ্ভিদ জগৎ বা প্রাণী জগৎগুলিকে আমরা উপর থেকে নিচ পর্যন্ত
বা নিচ থেকে উপর পর্যন্ত বহুগুলি ক্লাসগুলি, ফ্যামিলিগুলি, অর্ডার, জিনাস এবং স্পেসিসে বিভক্ত করতে পারি এবং এদের মধ্যে একটি স্টেপ লেডার ফ্যাশন পরিলক্ষিত হয়, যে নিম্নতর উদ্ভিদ বা জীব থেকে উচ্চতর জীবের উৎপত্তি হয়েছে। বায়োজিওগ্রাফি বা জীবভূগোল হলো আরেকটি প্রমাণ। পৃথিবীর বিভিন্ন দ্বীপপুঞ্জে যে সকল উদ্ভিদ বা প্রাণী রয়েছে সেগুলি অন্য দ্বীপপুঞ্জে সেগুলি পাওয়া যায় না। আবার এক মহাদেশের সঙ্গে অন্য আরেকটি মহাদেশের উদ্ভিদ বা প্রাণীর সাদৃশ্য পরিলক্ষিত হয়। এই বায়োজিওগ্রাফি প্রমাণ করে যে মহাবিশ্বে পৃথিবীর সৃষ্টির আদিতে সেখানে কন্টিনেন্টাল ড্রিফট হয়েছে, মহাদেশগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে, যে কারণে একটি কমন অ্যানসেস্টর বা সাধারণ পূর্বপুরুষ থেকে সকল উদ্ভিদ বা জীবের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহাদেশে সেগুলি পরবর্তীকালে ছড়িয়ে পড়েছে। আরেকটি প্রমাণ হলো কম্পারেটিভ অ্যানাটমি। প্রতিটি জীবের অ্যানাটমি বা স্ট্রাকচার, বাহ্যিক গঠন পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে তাদের মধ্যে যথেষ্ট সিমিলারিটি আছে এবং এই সিমিলারিটিকে নিচ থেকে উপর দিক পর্যন্ত বিন্যস্ত করা যায়। এটিও একটি বিবর্তনের প্রমাণ। আরেকটি প্রমাণ হলো হোমোলোগাস অর্গানস বা সমসংস্থ অঙ্গ। অনেক প্রাণীদের মধ্যে দেখা যায় যে একই রকম অঙ্গ, একই রকম স্ট্রাকচার, একই রকম হাড় দিয়ে গঠিত, কিন্তু তাদের কাজ হলো ভিন্ন ভিন্ন। যেমন মানুষ, তিমি, বিড়াল, বাদুড়, তাদের যে অগ্রপথ সেগুলো একই ধরনের হাড় দ্বারা তৈরি, কিন্তু তাদের কাজ হলো ভিন্ন ভিন্ন। এটি প্রমাণ করে যে এদের কমন পূর্বপুরুষ, এদের উৎপত্তি হলো একটি কমন অ্যানসেস্টর বা পূর্বপুরুষ থেকে, যাদের কাছে এই অঙ্গটি একটাই কাজ করত। তারপর আমরা ভেস্টিজিয়াল অর্গানসের কথা জানি। প্রাণীদের শরীরে বা মানব শরীরে এমন অনেক অঙ্গ আছে যাদের কোনো ফাংশন বলা যায় না। এই অঙ্গগুলি পূর্বপুরুষের মধ্যে যে অ্যাক্টিভ ছিল সেটাই আমরা বুঝতে পারি। বিবর্তনের ফলে প্রাণীগুলির বৈশিষ্ট্য পরিবর্তিত হয়ে, স্ট্রাকচার পরিবর্তিত হয়ে এই ধরনের অঙ্গগুলি নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন মানুষের মধ্যে অনেক অঙ্গ রয়েছে, তিমির মধ্যে কিছু অঙ্গ আছে, যে তিমির শরীরের নিচে কিছু হাড় রয়েছে, সেগুলো যে তাদের পূর্বপুরুষদের পায়ের চিহ্ন এবং তারা যে উভচর প্রাণী ছিল, তারা যে সরীসৃপ ছিল তাই প্রমাণ করে। আর মানুষের মধ্যে উল্লেখযোগ্য এই ভেস্টিজিয়াল অর্গান হলো কানের পেশি। কানের যে মাংসপেশি তার তেমন কোনো ফাংশন নেই। আক্কেল দাঁত, অ্যাপেন্ডিক্স, মানুষের পিছনের লেজের হাড়, শরীরের লোম এবং চোখের কোনায় যে একটি অর্ধচন্দ্রাকার পর্দা, যাকে প্লিকা সিমিলারিস বলে, এ সমস্ত অঙ্গের তেমন কোনো ফাংশন নেই, কিন্তু এগুলি পূর্বপুরুষদের শরীরে এগুলি অ্যাক্টিভ ছিল। এতে প্রমাণ হয় যে মানুষের বা অন্যান্য প্রাণীদের বিবর্তন হয়েছে।
এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যার একটি প্রমাণ। ভ্রূণের বিকাশে দেখা যায় যে তারা পূর্ব পুরুষ বা তাদের যে অ্যানসেস্টর, তাদের বৈশিষ্ট্যগুলো ভ্রূণের মধ্যে বিকশিত হয়। ভ্রূণ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই বৈশিষ্ট্যগুলি বিকশিত হয়। মানুষ স্তন্যপায়ী প্রাণীতে পরিণত হওয়ার পূর্বে মানুষ ভ্রূণের মধ্যে উভচর এবং সরীসৃপের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এতে প্রমাণিত হয় যে মানুষের পূর্বপুরুষ এক সময় সরীসৃপ বা উভচর জাতীয় ছিল। ফিজিওলজি ফিজিওলজি গবেষণা করে মানুষের স্ট্রাকচার এবং ফাংশন এবং জীবদেহের বিভিন্ন জীবের স্ট্রাকচার এবং ফাংশনের মধ্যে যে সিমিলারিটি আছে, যে প্রতিটি জীব প্রোটোপ্লাজম, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট দিয়ে গঠিত, তাদের এই কমন বৈশিষ্ট্য প্রমাণ করে যে তারা একই রকম পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে। মানুষের শরীরে ৬০ ধরনের রক্তের গ্রুপ পাওয়া যায়। ও, এ, বি, এবি। এটি প্রমাণ করে যে সমস্ত মানুষের পূর্বপুরুষ একটি কমন বা সাধারণ পুরুষ ছিল, যার থেকে সমস্ত মানব জাতি সৃষ্টি হয়েছে। মানুষ এবং শিম্পাঞ্জির রক্ত কণিকায়, লোহিত কণিকায় এ এবং বি অ্যান্টিজেন পাওয়া যায়, কিন্তু গরিলাতে সেটি পাওয়া যায় না। এতে প্রমাণ হয় যে শিম্পাঞ্জি গরিলার চাইতে মানুষের নিকটবর্তী প্রাণী। বায়োকেমিস্ট্রি গবেষণা করে বিবর্তনের অনেক প্রমাণ পাওয়া গেছে। উদ্ভিদ এবং প্রাণীদের শরীর পরীক্ষা করলে দেখা যায় তাদের মধ্যে দুটো এনজাইম কমন, ট্রিপসিন এবং অ্যামাইলেজ ও লাইপেজ। ট্রিপসিন এবং অ্যামাইলেজ এটি ইন্ডিকেট করে যে উদ্ভিদ এবং প্রাণীদের কমন অ্যানসেস্টর বা পূর্বপুরুষ একই ছিল। এছাড়া মেলানোফোর নামে একটি হরমোন স্তন্যপ্রায়ী এবং উভচর প্রাণীর মধ্যে পাওয়া যায়। স্তন্যপায়ী প্রাণীতে এটি ইনঅ্যাক্টিভ, কোনো কাজ করে না। সেই স্তন্যপায়ী প্রাণীর মেলানোফোর যদি উভচর প্রাণীতে প্রয়োগ করা হয়, তাহলে সেটি আবার স্বাভাবিকভাবে কাজ করে। এতে বোঝা যায় যে স্তন্যপায়ী প্রাণী তাদের পূর্বপুরুষ ছিল উভচর। কারণ মেলানোফোর থাকা প্রমাণ করে যে এটি একসময় তাদের শরীরে অ্যাক্টিভ ছিল। সেল বায়োলজি মানুষের শরীরের কোষ এবং উদ্ভিদের কোষ তুলনা করলে একই বৈশিষ্ট্যের মনে হয়, একই স্ট্রাকচার, সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে এবং তাদের ডিভিশন প্রায় একই রকম। এ সকল বৈশিষ্ট্য প্রমাণ করে যে তারা একটি কমন অ্যানসেস্টর থেকে তাদের যাত্রা শুরু হয়েছিল। মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিজ্ঞান গবেষণা করেও মানুষ এবং প্রাণীদের মধ্যে যথেষ্ট সিমিলারিটি পাওয়া যায়। মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে ডিএনএর সিমিলারিটি হলো 98%, কিন্তু গরিলা সেটি অনেক কম। এতে বোঝা যায় যে শিম্পাঞ্জি মানুষের অতি নিকটবর্তী প্রাণী। ঠিক আপন ভাই বোনদের যে ডিএনএ সিমিলারিটি, সেটি চাচাতো মামাতো ভাইদের চাইতে বেশি। এটি প্রমাণ করে যে মানুষের একটি কমন অ্যানসেস্টর ছিল।
যেটি ওই হেরিডিটারির মাধ্যমে পরবর্তী পুরুষের মধ্যে সঞ্চারিত হয়েছে। আর্টিফিশিয়াল সিলেকশন থেকে আমরা মিউটেশনের প্রমাণ পাই। অনেক উদ্ভিদ এবং প্রাণী মানুষ রিকম্বিনেশন করে নিজেরাই তৈরি করতে পারে। নতুন নতুন উদ্ভিদ এবং নতুন নতুন প্রাণীর সৃষ্টি হাইব্রিড করা যায়। সেগুলি মিউটেশন হয়, জেনেটিক চেঞ্জ হয়। জেনেটিক চেঞ্জের কারণে নতুন নতুন প্রজাতির সৃষ্টি হয়। এতে প্রমাণিত হয় যে মানুষের বা প্রাণীদের বর্তমান যে প্রজাতি সেগুলি নিম্নতর প্রজাতি থেকে বিবর্তিত হয়েছে। প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনকেও ডারউইন বিবর্তনের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু যুগ্যতমের উদ্বর্তন, শ্রেণী সংগ্রাম এই সকল ধারণা অ্যাডাপ্টেশনে প্রকৃতির সাথে খাপ খাওয়ানোর জন্য এগুলি হয়, কিন্তু নতুন কোনো প্রজাতির উৎপত্তি হয় না। এ বিষয়টি আমরা ডিএনএ গবেষণা করে স্পষ্টভাবে প্রমাণ করতে পারি যে মানুষের প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন হয়ে মানুষ বা কোনো প্রাণীর সৃষ্টি হয় নাই। সেখানে জেনেটিক্স, সেল বায়োলজি, মলিকুলার বায়োলজি এই বিষয়গুলো ডারউইনের সময় বিজ্ঞানীদের জানা ছিল না, যে কারণে তারা বাহ্যিক সিমিলারিটিকে দেখেই পরিবেশের মধ্যে যে খাপ খাওয়ানো সেটি গবেষণা করে তারা বলতে শুরু করেছিলেন যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে, ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে বিবর্তন হয়েছে, কিন্তু এই কথাটি সত্য নয়। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে ন্যাচারাল সিলেকশন একটি অসম্ভব ব্যাপার। আমরা জানি প্রবাবিলিটি যদি 0 হয় তাহলে একটি কাজ, একটি ঘটনা অসম্ভব হয়ে দাঁড়ায়। যখন একটি কাজের সম্ভাবনা 84 বার হয়, 84 হয়, তখন তার প্রবাবিলিটি 0 হয়। কিন্তু মানুষের ডিএনএর মধ্যে